আজকের ভিডিওতে আমরা দেখব বেনিং প্রোস্টেটিক হাইপারপ্যালাসিয়া বিপিএইচ এর ট্রিটমেন্ট। অর্থাৎ কি কারো যদি প্রোস্টেট গ্রন্থি বেড়ে যায়, অর্থাৎ কি প্রোস্টেট এনলার্জমেন্ট হয়ে যায়, তাহলে তার কি ট্রিটমেন্ট হবে। সাথে আমরা এটাও দেখব যে এটা কি কারণে হয় এবং এটা হলে কি লক্ষণ দেখা দেয়। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন বং ফার্মা, আমি ফার্মাসিস্ট ফিরোজ আলম। চলো শুরু করি। প্রথমেই আমরা জানবো যে প্রোস্টেট এনলার্জমেন্ট কি। মানে আমাদের মেলদের ঠিক আছে একটা প্রোস্টেট গ্রন্থি থাকে, এই গ্রন্থিটা বিভিন্ন কারণে হরমোনাল চেঞ্জেসে বা কারো ডায়াবেটিস হলে বা হাইপারটেনশন হলে ঠিক আছে বা জেনেটিক থাকলে এই প্রোস্টেট গ্রন্থিটা নর্মালের থেকে বেড়ে যায়। ঠিক আছে, এই বেড়ে যাওয়াটাকে প্রোস্টেট এনলার্জমেন্ট বলে এবং এই প্রোস্টেট এনলার্জমেন্টটাকে মেডিকেল টার্মে কি বলে, বেনিং প্রোস্টেটিক হাইপারপ্যালাসিয়া অর্থাৎ বিপিএইচ। এরপরে আমরা দেখব যে এই যেটা আছে প্রোস্টেট এনলার্জমেন্ট যদি কারো হয়ে যায় তাহলে সিমটম কী কী দেখা দেবে, অর্থাৎ লক্ষণ কী কী দেখা দেবে। বেনিং প্রোস্টেটিক হাইপারপ্যালাসিয়া যদি হয়ে যায় তাহলে তার লক্ষণ কী কী হবে। প্রথমত যেটা হবে সেটা হচ্ছে ডিফিকাল্টি স্টার্টিং ইউরিনেশন, অর্থাৎ কি পেচ্ছাপ করতে প্রচুর প্রবলেম হবে, যে পেচ্ছাপ বেরিয়ে যাবে। কারণ এই যে প্রোস্টেট গ্রন্থিটা আছে সেটা আমাদের কি ইউরিনাল যেটা নালী আছে সেটাকে চেপে দেয়, তার ফলে কি পেচ্ছাপ করতে প্রচুর ডিফিকাল্ট হয়, মানে সমস্যা হয়। আর হ্যাভিং টু স্ট্যান্ড অর পুশ আউট হোয়েন পাসিং ইউরিন, মানে কি প্রচুর পরিমাণে চেপে চেপে পেচ্ছাপ হয়, একটু একটু করে পেচ্ছাপ হয়, এটা হয়। আর কি উইক অর স্লো ইউরিন ফ্লো, যে মানে ইউরিনের যে ফ্লোটা আছে আমাদের পেচ্ছাপের যে স্পিড আছে সেটা কি প্রচুর উইক মানে কম হয়ে যায় বা প্রচুর স্লো হয়, ঠিক আছে ধীরে ধীরে হয়। এবং কী কী রিস্ক ফ্যাক্টর আছে, রিস্ক ফ্যাক্টর মানে কাদের হওয়ার সম্ভাবনা বা ঝুঁকি আছে কাদের হয়ে যায়। প্রথমত যদি 40 ইয়ার্সের বেশি যদি কারো হয়ে যায়, কোনো পুরুষদের বয়স হয়ে যায় তাহলে তাদের ঝুঁকি বেড়ে যায়। যদি কারো ফ্যামিলিতে এই হিস্ট্রিটা থাকে বিপিএইচের, মানে কি বেনিং প্রোস্টেটিক হাইপারপ্যালাসিয়া যেটা আছে সেটা যদি কারো হয়ে থাকে, মানে যদি কারো ফ্যামিলিতে হয়ে থাকে, বাবার বা দাদুর ছিল, তাহলে হওয়ার সম্ভাবনা থাকে। যদি কোনো পুরুষের কি ওবেসিটি হয়ে যায়, ওবেসিটি মানে হচ্ছে কি নর্মাল বডি ওয়েটের থেকে বডি ওয়েট বেড়ে যাওয়া, যেটাকে আমরা মোটা বলি, ঠিক আছে সেটা যদি হয়ে যায়। তাহলে যদি কারো টাইপ 2 ডায়াবেটিস থাকে, টাইপ 2 ডায়াবেটিস মানে হচ্ছে যেটা সুগার লেভেল বেড়ে যায়, ঠিক আছে সেটাকে কি আমরা মেডিকেল টাইমে ডায়াবেটিস বলি। আর টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে কি কিওরেবল, যেটা মেডিসিন দিয়ে কিওরেবল হয়। তো সে যদি টাইপ 2 ডায়াবেটিস মানে সুগার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে হওয়ার রিস্ক থাকে। বা কারো যদি হার্ট বা সার্কুলেটরি ডিজিজ থাকে, মানে হার্ট রিলেটেড কোনো হাইপার টেনশন আছে বা সার্কুলেটরি কোনো ধরনের ডিজিজ আছে, তাহলে সেক্ষেত্রে হওয়ার তার ঝুঁকিটা বেড়ে যায়। এবার ডায়াগনস্টিক করার জন্য কী কী আমাদের টেস্ট করাতে হবে, যেটার জন্য আমরা পর্যবেক্ষণ করতে পারবো যে প্রোস্টেট এনলার্জমেন্ট হয়েছে। তো প্রথমে যেটা আমাদের মানে করতে হবে সেটা হচ্ছে কি আলট্রাসাউন্ড মানে ইউএসজি, ঠিক আছে মেনলি এখানে কি কিডনি ইউরেথ্রা ব্লাডার KUB করাতে হবে, ঠিক আছে কিডনি ইউরেথ্রা ব্লাডারের করাতে হবে। এছাড়াও কি ডিজিটাল রেকটাল এক্সামিনেশন হয় একটা, ঠিক আছে যেটা পেচ্ছাপের মাধ্যমে নির্ধারিত করা হয়, পেচ্ছাপের স্পিড কেমন আছে এটা দিয়ে করা হয়। আর একটা কিছু ব্লাড টেস্ট আছে, সেই ব্লাড টেস্টগুলো থেকে বোঝা যায়। এরপরে আমরা ডাইরেক্ট ট্রিটমেন্ট দেখবো। যদি কারো প্রোস্টেট এনলার্জমেন্ট মানে প্রোস্টেট গ্রন্থি বেড়ে যায় তাহলে কী ট্রিটমেন্ট দেবো। সর্বপ্রথম আমাদেরকে একটা আলফা ব্লকার দিতে হবে। আলফা ব্লকার কী করবে, আমাদের যে এই ইউরিন ঠিক আছে ইউরেথ্রাটা ছিল মানে নালীটা ছিল পেচ্ছাপের নালীটা, এটাকে কি প্রশস্ত করবে যাতে আমরা ভালো করে পেচ্ছাপ করতে পারি, ঠিক আছে এটা নর্মালের তুলনায় কি এই ট্যাবলেটটা নেওয়ার পরে আলফা ব্লকার এটা এই নালীটাকে একটু ডাইলুয়েট করে দেবে, ঠিক আছে মানে বাড়িয়ে দেবে, যার ফলে আমরা পেচ্ছাপটা ইজিলি করতে পারি। তো এখানে যে মানে মেনলি মেডিসিনটা দেবো আমরা সেটা কি দিতে পারি, আমরা প্যারাজোসিন 2.5 mg যেটা মেডিসিন পাওয়া যায় সেটা কি একটা করে ট্যাবলেট দিনে 3 বার করে দেবো। TDS মানে হচ্ছে দিনে 3 বার করে, ঠিক আছে এবং 14 দিনের জন্য দেবো, ঠিক আছে। আর এই প্যারাজোসিনের পপুলার ব্র্যান্ড নেম যদি বলো মিনিপ্রেস এক্সেল নামে পাওয়া যায়, বাকি প্রায়োজোপোল 2.5 নামেও পাওয়া যায়। এই ট্যাবলেটটা ব্যবহার করতে পারি। অথবা কি ব্যবহার করতে পারি অ্যালফুজোসিন 10 mg, ঠিক আছে প্লাস ডিউটাস্টেরয়েড, ঠিক আছে 0.5 mg যে কম্পোজিশনের ট্যাবলেটটা পাওয়া যায় যেটার পপুলার ব্র্যান্ড নেম কি অ্যালফুসিন ডি নামে পাওয়া যায়, বাকি এফডিউরা নামে পাওয়া যায়। এই ট্যাবলেটটা কি আছে একটা করে ট্যাবলেট ওডি দিব, ঠিক আছে ওডি মিনস যেখানে বেশিরভাগ রাতেই বলা হয়, ওডি মানে হচ্ছে দিনে একবার। আর এই ওডিটা মেনলি কি রাতের বেলায় রেকমেন্ড করা হয়। এই ট্যাবলেটটা দিতে পারি। অথবা কি দিতে পারি ট্যামসুলোসিন 0.4 mg প্লাস ফিনাস্টেরয়েড 5 mg 1 ট্যাবলেট ওডি, ঠিক আছে। এই ট্যাবলেটটার যে পপুলার ব্র্যান্ড নেম কি গ্যারিফ্লো নামে পাওয়া যায়, বাকি কন্টিফ্লো নামে পাওয়া যায় বা ফ্লোকাইন্ট এফ নামে পাওয়া যায়। এই ট্যাবলেটটাও কি ওডি দেওয়া হয় একটা করে ট্যাবলেট। আর অথবা এছাড়াও আমরা ট্যামসুলোসিন 0.4 mg প্লাস ডিউটাস্টেরয়েড 0.5 mg
একটা করে ট্যাবলেট ওডি দিতে পারি, ঠিক আছে। আর এই ট্যামসুলাসিন 0.4 mg প্লাস ডিউটাস্টেরয়েডের 0.5 mg যে কম্পোজিশনের পপুলার ব্র্যান্ড নেম কি গ্যারিফ্লো ডি নামে পাওয়া যায় অথবা ইউরিম্যাক্স ডি নামে পাওয়া যায়। এই যে 4টা ট্যাবলেট বললাম, এই 4টার মধ্যে যে কোনো একটা ট্যাবলেট আমরা এখানে রেকমেন্ড করতে পারি, ঠিক আছে। আর এখানে কি এই যেগুলো প্যারাজোসিন, অ্যালফাজোসিন, ট্যামসুলিসিন বা ট্যামসুলিসিন 0.4 mg আছে, এগুলো কি আলফা ব্লকার, এবং যে ডিউটাস্টেরয়েড বা ফিনাস্টেরয়েড এগুলো আছে কি 1,5 আলফা রিডাক্টেস ইনহিবিটার্স, ঠিক আছে। এরপরে আমাদের যে মেডিসিনটা দিতে হবে সেটা হচ্ছে কি ফেনাজোপাইরিডিন 200 mg যে ট্যাবলেটটা পাওয়া যায়, যেটার পপুলার ব্র্যান্ড নেম কি পাইরিডিয়াম 200 mg, ঠিক আছে। এই ট্যাবলেটটাকে বিডি দিতে পারি। আর এই ট্যাবলেটটা কি আমাদের এটা হচ্ছে, এটা কোনো অ্যান্টিবায়োটিক না, এটা হচ্ছে একটা পেন কিলার বলতে পারো। বাকি এখানে যদি কোনো আমাদের পেন হয় তো সেই পেনটাকে রিডিউস করবে। আর যে এই বারবার ইউরিনেশন করার ইচ্ছাটা হয়, ঠিক আছে, যার হয়ে যায়, ঠিক আছে, যদি ইউরিনটা চেপে ধরে থাকে তো ইউরিন করার ইচ্ছা হয়, মানে পেচ্ছাপ করা, বারবার পেচ্ছাপ লাগে, এই পেচ্ছাপ লাগাটাকে কি রিডিউস করবে, মানে কমাবে। এরপরে যে মেডিসিনটা আমাদের দিতে হবে, যদি কারো কোনো ব্যথা করে, যার প্রোস্টেট এনলার্জমেন্ট হয়ে গেছে, যে ব্যথা করছে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি ডোট্রাভেরিন 80 mg প্লাস অ্যাসিক্লোফেনেক 100 mg কম্পোজিশনে যে ট্যাবলেটটা পাওয়া যায়, এটা পপুলার ব্র্যান্ড নেম কি জিরোডল স্পাস নামে পাওয়া যায়, হাইপেনেক স্পাস নামে পাওয়া যায়, বা নোবেল স্পাস নিউ নামে পাওয়া যায়, বা কি অ্যাসিক্লো স্পাস নামে পাওয়া যায়। এই ট্যাবলেটটা কি বিডি দেবো, বিডি মানে হচ্ছে কি দিনে 2বার করে, ঠিক আছে। এটাকে 3 থেকে 5 দিন দেওয়া যায়। এই ট্যাবলেটটা কি করে, আমাদের স্মুথ মাসেলস রিল্যাক্সেশন করে, যার ফলে আমাদের যে ওই নালীটাকে, পেচ্ছাপের নালীটাকে চেপে ধরে আছে, যাতে ব্যথা না করে, ঠিক আছে, সেই জায়গাটা থেকে যদি ব্যথা হয়, ইফ পেন যদি ব্যথা করে পেশেন্ট বলে, তাহলে এই ট্যাবলেটটা দেওয়া যায়, এবং এই ট্যাবলেটটাকে 3 থেকে 5 দিন অবধি দেওয়া যায়। এরপরে যদি রিকোয়ার্ড হয়, ইফ রিকোয়ার্ড, সেই জায়গাটাতে যদি কি ইনফেকশন হয়ে গেছে, ঠিক আছে, বা ইউরিন ইনফেকশন হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা একটা অ্যান্টিবায়োটিক দিতে পারি। সেখানে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন যেটা সেফট্রায়াজোন 100 মিলিগ্রামের, মানে অর্থাৎ 1 গ্রামের যে ইঞ্জেকশনটা পাওয়া যায়, যেটার পপুলার ব্র্যান্ড নেম সেফাক্সোন 1 গ্রাম বা মনোসেপ 1 গ্রাম বা জোন 1 গ্রাম, এই ইঞ্জেকশনটা কি আইভি দিব, এবং আইডি কি বিডি দিব। বিডি মানে হচ্ছে কি দিনে 2বার করে দেবো, এবং 3 দিনের জন্য দিব, ঠিক আছে। যদি প্রয়োজন হয় অ্যান্টিবায়োটিকের, যে না ইনফেকশন হয়ে গেছে, তাহলে এক্ষেত্রে সেফট্রাইজোন মানে জোন বা মনোসেপ 1 গ্রামের যে ইঞ্জেকশনটা আছে আইভি দিব। আইভি মানে হচ্ছে অর্থাৎ ইন্ট্রাভেনাস, যেটা আমরা ডাইরেক্ট ভেনে পুশ করি, ঠিক আছে, সেভাবে কি বিডি করে দেবো। বিডি মানে হচ্ছে দিনে 2বার এবং 3 দিনের জন্য দিব, তাহলেই হয়ে গেল। এরপরে যদি আমাদের হরমোনাল চেঞ্জেসের জন্য যদি এই প্রোস্টেট গ্রন্থিটা বেড়ে যায়, মানে প্রোস্টেট এনলার্জমেন্ট হয়ে যায় হরমোনাল চেঞ্জেসের জন্য, তাহলে সেক্ষেত্রে কি আমরা যে ইঞ্জেকশন টেস্টোস্টেরন হরমোন আছে, তার যে ইঞ্জেকশনটা আছে 250 mg, ঠিক আছে, যেটা কি টেস্টোফিরন ডেপোড নামে আসে, বা কি রিটেস্টো নামে আসে, বা সারনোস ডেপোড নামে আসে, এই ইঞ্জেকশনটা কি আইএম দেবো। আইএম মিনস হচ্ছে কি ইন্ট্রামাস্কুলার, ইন্ট্রামাস্কুলার মানে যেটা আমরা মাংসে দিই, ঠিক আছে। তো সেই ইঞ্জেকশনটাকে উইকলি দেবো, মানে সপ্তাহে একবার করে দেবো। টেস্টোস্টেরনের যে ইঞ্জেকশনটা আছে 250 mg, সেটা কি ইন্ট্রামাস্কুলার দেবো এবং সপ্তাহে একটা করে দেবো যদি রিকোয়ার্ড হয়। ইফ রিকোয়ার্ড, এখানে দেখো লাস্ট লেখা আছে ইফ রিকোয়ার্ড, মানে যদি হরমোনাল চেঞ্জেসের জন্য প্রোস্টেট গ্রন্থি বেড়ে যায়, মানে প্রোস্টেট এনলার্জমেন্টের কারণ হচ্ছে হরমোনাল চেঞ্জেস, তাহলে কি এখানে আমরা টেস্টোস্টেরনের ইঞ্জেকশনটা কি সপ্তাহে একবার করে এবং কি ইন্ট্রামাস্কুলার দেবো, মানে মাংসে দেবো। এরপরে আমরা দেখব যে প্রোস্টেট এনলার্জমেন্টের ট্রিটমেন্টের জন্য যদি কোনো পেশেন্ট ডক্টরের কাছে যেত, তাহলে তার প্রেসক্রিপশনে কী কী লেখা থাকতো। তো প্রথমে যেটা বললাম যে প্যারাজোসিন 2.5 mg, যেটার পপুলার ব্র্যান্ডে মিনি প্রেস এক্সেল নামে পাওয়া যায়, সেই ট্যাবলেটটা কি একটা করে ট্যাবলেট আমরা টিডিএস দিতাম, ঠিক আছে। টিডিএস মানে হচ্ছে দিনে 3বার করে এবং কি 14 দিনের জন্য দিতাম। এরপরে যে ট্যাবলেটটা দিতাম সেটা হচ্ছে কি ফেনাজোপাইরিডিন 200 mg। এই ট্যাবলেটটা কি বললাম যে বারবার যে পেচ্ছাপটা লাগবে, মানে ফ্রিকোয়েন্টলি ইউরিনেশন হয়, পেচ্ছাপ পাই, এই পেচ্ছাপ লাগাটাকে বন্ধ করবে, সাথে সাথে কি পেনের যে সেন্সেশনটা আছে, যেটা আমাদের ব্রেন অব্দি সিগন্যাল পৌঁছায়, সেই সিগন্যালটাকেও বন্ধ করবে ফেনাজোপাইরিডিন 200 mg। এই ট্যাবলেটটা আমরা কি বিডি দেবো, ঠিক আছে। বিডি মানে হচ্ছে দিনে 2বার। আর যদি বলে পেশেন্ট বলে যদি ইফ পেন, যে বলছে ব্যথা করছে, তাহলে এখানে ব্যথার জন্য আমরা কি ডোট্রাভেরিন 80 mg প্লাস অ্যাসিক্লোফেনেক 100 mg যে কম্পোজিশনের ট্যাবলেটটা পাওয়া যায়, যেটা আমরা জিরোডল স্পাস নামে জানি, বা হাইপেনেক স্পাস নামে জানি, বা অ্যাসিক্লোফ্লেম স্পাস নামে জানি, ঠিক আছে, সেই ট্যাবলেটটাকে বিডি দিব, ঠিক আছে। বিডি মানে হচ্ছে কি দিনে 2বার করে, আর বললাম কি এটা 3 থেকে 5 দিনের জন্য, যখন যেটা গোটা রিকোয়ার্ড সেই হিসাবে আমরা দেবো, ঠিক আছে, 3 থেকে 5 দিনের জন্য দেবো। এরপরে যদি ইনফেকশন হয়ে যায়, ঠিক আছে, তো সেই জায়গাটাতে যদি ইনফেকশন হয়ে যায়, তাহলে সেই জায়গাতে আমরা একটা ইফ রিকোয়ার্ড, যদি ইনফেকশন হয়, যদি প্রয়োজন মনে হয়, তাহলে আমরা অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন যেটা আছে ইঞ্জেকশন সেফট্রায়াজোন 1000 মিলিগ্রাম বা 1 গ্রাম যেটা হয়, ঠিক আছে, যেটা আমরা জোন মনোসেপ নামে জানি, সেই ইঞ্জেকশনটা কি আইভি দিব। আইভি মানে হচ্ছে ইন্ট্রাভেনাস, যেটা মানে আমরা ডাইরেক্ট ভেনে দিই, ঠিক আছে, সেটা কি 3 দিনের জন্য দিব, 3 ডেজ, ঠিক আছে। আর কি দিনে 2বার করে দেবো। বিডি মানে হচ্ছে দিনে 2বার, ইন্ট্রাভেনাস দেবো এবং 3 দিনের জন্য দেবো। যদি প্রয়োজন হয়
যে না প্রোস্টেট এনলার্জমেন্টের কারণ হচ্ছে কি হরমোনাল ইমব্যালেন্স, যে হরমোনাল ইমব্যালেন্সের জন্য হয়ে গেছে, তাহলে এক্ষেত্রে আমরা কি ইঞ্জেকশন, টেস্টোস্টেরনের ইঞ্জেকশন যেটা আছে, ঠিক আছে, 250 মিলিগ্রামের, সেটা কি আমরা আইএম দেবো। আইএম মানে হচ্ছে কি ইন্ট্রামাস্কুলার, যেটা আমরা ডাইরেক্ট মাংসে দিই, মানে হাতে বা পাছায় এ বললে ঠিক আছে এই জায়গাটাতে দিই, তাহলে সেটা কি আমরা সপ্তাহে একবার করে দেবো, উইকলি একটা করে দেবো যদি রিকোয়ার্ড প্রয়োজন মনে হয় তাহলে। এবং কি এই যে ট্রিটমেন্টগুলো চললো, এই ট্রিটমেন্ট হওয়ার পরে যদি পেশেন্ট সুস্থ না হয়, তাহলে সেক্ষেত্রে কি আমরা ফার্দার বড় কোনো ডাক্তার বা নেফ্রোলজিস্ট এরকম বা এর সার্জারির জন্য রেকমেন্ড করে দিতে পারি, ঠিক আছে, যে এরপরে সার্জারি হবে, বা নেফ্রোলজিস্ট কোনো কিছু কারো কাছে, ঠিক আছে, বা ইউরোলজিস্ট এমন কারো কাছে আমরা রেকমেন্ড করে দেবো। এরপরে কি এরপরে যদি এগুলো যদি না হওয়ার পরে, তো পরের প্রসিজার কিন্তু সার্জারি থাকে, ঠিক আছে, সার্জারি করার পর পেশেন্ট ভালো হয়। তো এই যে ভিডিওটা ছিল আমাদের পোস্টেড এনলার্জমেন্টের ট্রিটমেন্টের উপরে, তো এই ভিডিওটা শুধুমাত্র ইনফরমেশন পারপাসে ছিল। এই ভিডিওটা দেখে কেউ কখনো সেলফ মোটিভেশন হয়ে সেলফ মেডিকেশন করতে যাবে না। সেলফ মেডিকেশন কথার অর্থ হচ্ছে যে নিজে থেকে মেডিসিন নিতে যাবে না, সর্বদাই ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শতেই ওষুধ নেবে, ঠিক আছে। এবং আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এবং কোনো কিছু যদি আমি ছেড়ে থাকি বা কোনো কিছু জানার ইচ্ছে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এবং আমার এই পিডিএফ নোটগুলো যদি কেউ পেতে চাও, তাহলে আমার ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে আমাকে টেক্সট করতে পারো হোয়াটসঅ্যাপে। থ্যাংক ইউ সো মাচ।